আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2024 সালের এসএসসি শিক্ষার্থী, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের প্রশ্নের ধরন কিছুটা পাল্টে গেছে। সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। গণিতে তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 10 দুগুণে 20। তো এখন আমি যে পাঞ্জেরি গাইড থেকে শেষের দিকে যে মডেল কোশ্চেনগুলো আছে সেখান থেকে প্রথম মডেল কোশ্চেন 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি। দেখো, এখানে যে প্রথম প্রশ্নটা রয়েছে, 1 নম্বর, বলা হয়েছে যে a x belongs to n such as x square less than 53 হলে b is equal to 3 7 11 15 সেটের কয়টি উপাদান এই সেটের অন্তর্ভুক্ত। আমি সেট দুটো প্রশ্ন এই যে এখানে লিখে নিয়েছি। এ সেট বলা হয়েছে যে x belongs to n such as x square less than 53, আর b আরেকটা সেট দেয়া আছে। প্রশ্ন বলা হয়েছে যে b সেটের কয়টা উপাদান এ সেটের অন্তর্ভুক্ত। তো এ সেটের উপাদানগুলো কি কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। আমরা যদি এ সেটটাকে একটু বিশ্লেষণ করতে চাই, মানে x belongs to বলা হয়েছে যে n অর্থাৎ ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো 1 2 3 4। তো x এর মান এগুলো আমরা পর্যায়ক্রমে যদি বসাই, x এর মান 1 2 3 4 এভাবে করে যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে পর্যায়ক্রমে যদি আমরা এই সমস্ত ন্যাচারাল নাম্বার বসাই, তাহলে x স্কয়ার মানে প্রথমে x এর মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে x স্কয়ার এর মান হবে হচ্ছে 1, কারণ 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। তো সেটা 53 থেকে ছোট, তার মানে এই মান গ্রহণযোগ্য, অর্থাৎ x এর মান 1 হতে পারে, অর্থাৎ এই সেটের একটা উপাদান হচ্ছে 1। আমরা এখানে লিখব যে গ্রহণযোগ্য। এইভাবে করে x এর মান যদি 2 হয়, তো সেই ক্ষেত্রে x স্কয়ার হবে হচ্ছে 4, সেটাও 53 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য মান। তারপর x ইকুয়াল টু 3, x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, যেটা লেস দেন 53, তাহলে এটাও গ্রহণযোগ্য মান। x ইকুয়াল টু 4, সেক্ষেত্রে x স্কয়ার হবে হচ্ছে 16, সেটাও গ্রহণযোগ্য মান। এভাবে x এর মান যদি 5 হয়, x স্কয়ার হবে হচ্ছে 25, লেস দেন 53, গ্রহণযোগ্য। x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার হবে হচ্ছে 36, which is less than 53, তাহলে এটাও গ্রহণযোগ্য মান। x এর মান 7 হলে x স্কয়ার হচ্ছে 49, এটাও 53 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য মান। এরপর আর গ্রহণযোগ্য মান পাওয়া যাবে না। x এর মান যদি 8 হয়, x স্কয়ার হবে হচ্ছে 64, এটা 53 থেকে ছোট না। তো এরপর যত আরো বড় মান নিব x এর, তো এরপরে আর গ্রহণযোগ্য মান আর পাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এরপর তো বড় হতেই থাকবে। x স্কয়ারের মান 53 থেকে বড়, যতই বড় মানে x এর মান যতই বড় নিব, সেটা স্কয়ার করলে আরো বড় হতেই থাকবে। তো তাহলে এই যে 1 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে গ্রহণযোগ্য মান, অর্থাৎ a সেটের উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তো তাহলে আমরা a সেটটা পেয়ে গেছি, আর b সেট তো প্রশ্নে দেওয়াই আছে। আমরা একটু ফ্রেশ করে a সেটটা প্রথমে লিখব, যে সুতরাং a সেট হচ্ছে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, আর b সেট হচ্ছে 3 7 11 15। এখন প্রশ্ন বলা হয়েছে যে b সেটের কোন কোন উপাদান a সেটের অন্তর্ভুক্ত। তো দেখা যাচ্ছে যে 3 আর 7, এই যে 3 আর 7 এই দুইটা উপাদান হচ্ছে a সেটের মধ্যে আছে। তো এটা আমরা একটু গাণিতিক ভাবে দেখাতে পারি এইভাবে, a আর b আমরা যদি ইন্টারসেকশন করি, a হচ্ছে 1 2 এইভাবে করে 7 পর্যন্ত, আমি এখানে সবগুলো লিখলাম না। ইন্টারসেকশন b হচ্ছে 3 7 11 আর হচ্ছে 15। তো তাহলে
এখানে সাধারণ উপাদান পাওয়া যাবে হচ্ছে 3 আর হচ্ছে 7, এই দুই সেটের মধ্যে আছে কমন। তার মানে হচ্ছে এ সেটের দুইটা উপাদান বি সেটের দুইটা উপাদান এ সেটের অন্তর্ভুক্ত। তো শেষে আমরা যেভাবে করে প্রশ্ন আছে সেভাবে করে লিখে দিব যে বি সেটের দুইটি উপাদান এ সেটের অন্তর্ভুক্ত। তো এটাই ছিল 1 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 2 নম্বর প্রশ্নটাতে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে 2a প্লাস 3/5a = 4 হলে 2/10a × a-2 প্লাস 7 এর মান নির্ণয় করো। এটা যে মানটা দেয়া আছে এখানে লিখে নেওয়া হয়েছে, এই মানটাকে আমরা একটু মডিফাই করে আমাদের প্রয়োজনীয় মান নির্ণয় করে নিব। প্রথমে এটার বাম পাশে লসাগু নেওয়া হলো। লসাগু এই নিচে 5a আছে, এটাই হবে লসাগু। এখন এই 2a এর নিচে কিছু নাই, মানে 1 দিয়ে 5a ভাগ করলে 5a হবে, তার সাথে উপরের 2a গুণ 5 × 10, a আর a গুণ করে হচ্ছে a² প্লাস এখানে 5a ভাগ করলে 1 এর সাথে উপরের 3 গুণ করে দিলে 3, আর ডান পাশে হচ্ছে 4। আমরা আর গুণন করব 10a² প্লাস 3 = 4 × 5 = 20, আর a একটু যদি পার্শ্ব পরিবর্তন করি 10a² মাইনাস 20a = হচ্ছে -3, তাহলে 10a² মাইনাস 20a এর মান হচ্ছে -3। এখন যেটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে রাশিটা, সেটা হচ্ছে কি যে উপরে হচ্ছে 2, এখানে আমরা লিখে দেই যে 2, সুতরাং দিতে পারি, সুতরাং 2/10a × a-2 প্লাস 7, এই রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখান থেকে আমরা পরের লাইন করতে পারি এভাবে, উপরে যে 2 সেটা রইল, এই 10a ব্র্যাকেটের মধ্যে যে a-2 আছে তার সাথে গুণ করে দেই 10a² মাইনাস 10 × 20 a আর হচ্ছে প্লাস 7। আমরা এই যে 10a² মাইনাস 20a এটার মান -3 বের করেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দেব। -3 খেয়াল রাখবে, এটা মুছে দিলাম। তো তাহলে নিচে এই যে এই অংশটুকুর মান হচ্ছে -3, তারপরে যে +7 আছে সেটা থাকলো, উপরে হচ্ছে 2, 7 আর -3 হচ্ছে 4 হয়, +4, উপরে 2 ভাগ করলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 1/2। তাহলে এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 3 নম্বর। একটা চিত্র দেয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, সেখানে চিত্রে বলা হয়েছে যে AB = 7 সেন্টিমিটার আর AC = 5 সেন্টিমিটার হলে BD এর দৈর্ঘ্য কত। চিত্রটা এঁকে নেওয়া হয়েছে, এখানে একটু অবশ্য বাঁকা হয়েছে, তো সেটা যাই হোক। এখানে AB হচ্ছে 7 সেন্টিমিটার দেয়া আছে, AB মানে হচ্ছে যে এই পাশের এই বাহুটা, আর AC 5 সেন্টিমিটার দেয়া আছে, এটা হচ্ছে 5, আর A থেকে B পর্যন্ত এটা এই পুরোটা হচ্ছে 7 সেন্টিমিটার। চিত্রে এখানে যে এই কোণ আর এই কোণ দুইটা একই রকম চিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে, ঠিক চিহ্ন দেয়া আছে, তার মানে হচ্ছে যে এই কোণ আর এই কোণ দুটো সমান। তো চিত্রানুসারে আমরা এখানে উদ্দীপকের মানে প্রশ্নের তথ্যগুলো লিখে নিয়েছি। এখন চিত্রানুসারে আমরা লিখতে পারি, চিত্রানুসারে কোণ, এই কোণটা হচ্ছে ADC, আর ACD, এই কোণ দুইটা সমান, সেটা আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। এখন একটা তথ্য আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুও সমান হয়। তো তার মানে এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই যে A থেকে D পর্যন্ত আর এদিকে AC, এই দুইটা বাহু সমান। সুতরাং AD = হচ্ছে AC। AC যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে উভয় 5 সেন্টিমিটার করে, 5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে হচ্ছে এই BD এর মান। সম্পূর্ণ ABটা হচ্ছে 7 সেন্টিমিটার আর AD
5 সেন্টিমিটার। তাহলে 7 থেকে এই 5 যদি মাইনাস করে দেই তাহলে বিডি এর মান পাওয়া যাবে। বিডি যেটার মান বের করতে হবে, সেই বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি থেকে মাইনাস করতে হবে এডি। এবি হচ্ছে 7 সেন্টিমিটার মাইনাস এডি, এডি এর মান আমরা বের করেছি হচ্ছে 5 সেন্টিমিটার, মাইনাস করলে হবে 2 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে বিডি এর মান। 4 নম্বর প্রশ্নটাতে একটা বৃত্তের চিত্র দেয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও, আর এবি আর সিডি দুইটা হচ্ছে জ্যা দেয়া আছে, যার মধ্যে এবি জ্যায়ের দৈর্ঘ্য চিত্রে দেয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে চিত্রে ও থেকে এবি আর সিডি এর দূরত্ব সমান হলে। চিত্র ও থেকে, চিত্রটা একটু দেখতে পাচ্ছ এখানে এঁকে নেওয়া হয়েছে, বলা হয়েছে চিত্র কেন্দ্র ও থেকে এই এবি আর সিডি হচ্ছে সমান দূরত্বে অবস্থিত। দূরত্ব যদি সমান হয়, সমদূরবর্তী সব জ্যা পরস্পর সমান হয়। আমরা জানি, এখানে একটু এই তথ্যটা লিখে দেওয়া দরকার। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে যেহেতু সমদূরবর্তী বলা হয়েছে এবি আর সিডি জ্যা দুইটা, তো তাহলে এবি আর সিডি এই জ্যা দুইটা পরস্পর সমান হবে। সুতরাং এবি সমান সমান হচ্ছে সিডি। যেহেতু এবি এর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এবি সিডি দুইটাই হচ্ছে 3 সেন্টিমিটার করে। এখন প্রশ্নে বলা হয়েছে সিডি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। সিডি মানে হচ্ছে 3 সেন্টিমিটার। এটা যদি একটা বৃত্তের ব্যাস হয় তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাস যদি এটা হয়, আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তো 3 কে অর্ধেক করে দিলেই সিডি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যাবে। আমরা লিখি যে সুতরাং সিডি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার অর্ধেক, অর্থাৎ 3 কে 2 দিয়ে ভাগ। সেন্টিমিটার 3 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এরপর তোমরা 5 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে 3 কোসেক এ ইন্টু কস এ ইজ ইকুয়াল টু 5। আর এখান থেকে আমাদেরকে সাইন এ সমান সমান কত, অর্থাৎ সাইন এর মান বের করতে বলা হয়েছে। আমরা যদি একটু এটাকে মডিফাই করি, এখান থেকে 3টা রইল, আচ্ছা 3টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। এখানে কোসেক এটাকে আমরা লিখতে পারি 1/sin a ইন্টু কস এ, আর 3 এ পাশে এসে ভাগ হয়ে গিয়ে 5/3। এটা যদি গুণ করে দেওয়া হয়, cos a টা উপরের সংখ্যা, উপরের 1 এর সাথে গুণ, cos a ডিভাইডেড বাই sin a। cos বাই sin হচ্ছে cot, ইকুয়াল টু হচ্ছে 5/3। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে sin এর মান। আমরা একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে পারি। যে কোনো একটা কোণের অনুপাত যদি দেয়া থাকে, তাহলে এখান থেকে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য জানি। যেহেতু এ কোণের সাপেক্ষে বলা হয়েছে cot a ইজ ইকুয়াল টু হচ্ছে 5/3, আমরা এখানে এ নাম দিলাম, বাকি দুইটা নাম ইচ্ছা মতো বি সি। এই এ কোণের সাপেক্ষে cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে ভূমি, তো এই যে এটা এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি হচ্ছে তাহলে 5, আর লম্ব হচ্ছে এই যে এটা 3। আমাদের সাইন এর মান বের করতে গেলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো অতিভুজ এসি এর মানটা জানা দরকার। তো
তো সেটা আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে করব। তো তার আগে হচ্ছে যে এই চিত্র যেহেতু একটা এঁকে নিয়েছি, একটু চিত্রের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে নিতে হবে। অঙ্কটা আমরা এইভাবে করে লিখি যে চিত্রানুসারে এবি ইকুয়াল টু হচ্ছে 5 আর বিসি হচ্ছে 3। এবার পিথাগোরাসের সূত্রানুসারে বা উপপাদ্য অনুসারে লিখতে পারো। আমরা জানি পিথাগোরাসের সূত্র যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। নাম যে কোনো কিছু হতে পারে, তো মূল বিষয় হচ্ছে যেটা বললাম যে অতিভুজের বর্গ, অতিভুজ মানে এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তো এটা মান বসিয়ে দেই। 5 স্কয়ার করলে 25 আর 3 স্কয়ার করলে হচ্ছে 9। 25 আর 9 হচ্ছে কত হয়? 25 আর 9 34, 34। তো তাহলে AC ইজ ইকুয়াল টু রুট 34। 34 রুট করলে এটা দশমিক চলে আসে, আমরা এরকমই রেখে দিলাম। আমাদের প্রয়োজন হচ্ছে সাইন এ এর মান। সুতরাং সাইন এ আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে বিসি বাই এসি। বিসি মান হচ্ছে 3 আর এসি এর মান আমরা বের করেছি রুট ওভার 34। তো এটাই হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। পরের প্রশ্নটা দেখো, 6 নম্বর। বলা হয়েছে কোন স্কুলের একটা শ্রেণীকক্ষে কোনো একদিন উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত 6:5। উক্ত দিনে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা 55 জন হলে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থী সংখ্যা কত? উপস্থিত আর অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত দেয়া আছে হলো 6:5। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। উপস্থিত আর অনুপস্থিত আমরা সংক্ষেপে লিখে দেই উপস্থিত অনুপাত অনুপস্থিত। উপস্থিত আর অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত প্রশ্নে দেয়া আছে 6:5। অনুপাতের রাশিগুলোকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায়। আমরা তো সেই নির্দিষ্ট সংখ্যাটা জানি না, তো ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে x। তার মানে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা যদি 6x ধরি বা মনে করি, উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 6x জন, আর তাহলে অনুপস্থিত হবে 5x। অনুপস্থিত শিক্ষার্থী 5x জন। আমাদের পরবর্তীতে মোট শিক্ষার্থী বের করতে বলা হয়েছে, তো আমরা এখানে মোট শিক্ষার্থী x এর মাধ্যমে বের করে নিই। মোট শিক্ষার্থী 6x আর 5x যোগ করলে 6 5 11 11x জন। এখন প্রশ্নে বলা হচ্ছে যে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 55 জন, অনুপস্থিত শিক্ষার্থী 5x, তো সেটার মান প্রশ্নে বলা হয়েছে 55 জন। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x ইকুয়াল টু 55। তো তাহলে x এর মান হচ্ছে এই 5টাকে ওপাশে নিয়ে যদি ভাগ করে দেওয়া হয় 5 11 55, x মানে হচ্ছে 11। তো আমাদের বের করতে হবে মোট শিক্ষার্থী। সুতরাং মোট শিক্ষার্থী
11x, তার মানে 11 ইন্টু x এর মান 11, তো 11 আর 11 গুণ এত জন, 11 আর 11 গুণ করলে হয় 121। তাহলে 6 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 121 জন। বন্ধুরা, এরপর 7 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 96√3 বর্গ সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 24 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার। সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। যে তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু লিখে নিয়েছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 96√3 বর্গ সেন্টিমিটার বাই স্কয়ার সেন্টিমিটার। সন্নিহিত বাহুদ্বয়, একটাকে আমরা এ দিয়ে আর একটাকে বি দিয়ে প্রকাশ করতে পারি। এ 24 সেন্টিমিটার, বি 16 সেন্টিমিটার, যে কোনো একটা 24, যে কোনো একটা 16 সেন্টিমিটার হতে পারে। বের করতে বলেছে যে এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের মান। আমরা সেই কোণটাকে যদি থিটা ধরে নেই, মনে করি অন্তর্ভুক্ত কোণ বাহুদ্বয় বা সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সেটা হচ্ছে থিটা। আমরা সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে এমন, আমরা জানি ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল এখানে অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ নিয়ে আমরা কথা বলছি, তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিতে পারো। সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এ আর বি হচ্ছে যে কোনো দুইটা বাহু, সন্নিহিত বাহু, আর এই থিটাটা হচ্ছে ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় এইরকম। ক্ষেত্রফল তো প্রশ্নে দেয়া আছে 96√3, মান বসিয়ে দিলাম। হাফ এ বি অর্থাৎ বাহু দুইটা, সন্নিহিত বাহু, একটা হচ্ছে 24 আর একটা 16, সেই মান বসিয়ে দিলাম ইন্টু সাইন থিটা। এই থিটার মান আমাদের বের করতে হবে। এখানে 2 এর সাথে যদি 24 কাটি তাহলে হবে 12, 12 আর 16 গুণ করলে, 12 গুণ 16 গুণ করে পাওয়া যায় হচ্ছে 192। 96√3 is equal to 192 into sin theta। 192 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। আমরা sin থিটাটাকে বাম পাশে লিখি, যেহেতু থিটার মান বের করব। sin theta equal to 96√3 উপরে আর 192 হচ্ছে নিচে। 96 আর 192 কাটা যায়, 192 এর মধ্যে 96 দুইবার যায়, তো কাটাকাটি করে আমরা পাবো হচ্ছে √3, তো উপরে থাকবে আর নিচে হচ্ছে 2, √3/2। √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান। তো আমরা এটা পরের লাইনে লিখতে পারি, আমি এখানে পাশেই লিখে দিচ্ছি sin 60। sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রির মান, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ ওই যে বাহু দুইটা দেয়া আছে সন্নিহিত বাহুদ্বয়, সেই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। শেষে তোমরা এরকম মানে কথার প্রশ্ন কথা দিয়ে শেষ করবে শেষে। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে 8 নম্বর পরিসংখ্যানে একটা প্রশ্ন। বলা হয়েছে যে কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীর 50 জন ছাত্রের রসায়নে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যক 72.5, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 14, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে 24 এবং মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 72 হলে সারণীর শ্রেণীব্যাপ্তি নির্ণয় করো। অনেকগুলো তথ্য দেয়া আছে। মোট শিক্ষার্থী সংখ্যা দেয়া আছে, সেটাকে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি, n = 50। মধ্যক দেয়া আছে 72.5, fm হচ্ছে 14, fm মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 14, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, আর l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, সেটার মান দেয়া আছে হলো 72। তো এইগুলো আমি শুধু সংকেত লিখেছি, এগুলো যদি তোমরা এর সাথে বাংলা কথা লিখে দাও তাহলে ভালো হয়। আমি বাংলাটা একটু অ্যাভয়েড করেছি যাতে করে বেশি কথা লিখতে না হয়। এইচ এর মান শ্রেণীব্যাপ্তি সেটা আমাদের বের করতে হবে। দেখে মানগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা মধ্যকের সূত্র ব্যবহার করে তারপর সমাধান করতে হবে। আমরা মধ্যকের সূত্রটা লিখি। মধ্যক সমান সমান হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc, এটা ব্র্যাকেটে, ইন্টু h/fm।
এই এইচটার মান আমাদের বের করতে হবে। মধ্যক সেটার মান দেয়া আছে হলো 72.5, এল হচ্ছে 72 প্লাস n/2, n হচ্ছে 50 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি, সেটার মানও দেয়া আছে 24। এইচ এর মান নির্ণয় করতে হবে, এফ এম হচ্ছে 14। এবারে হিসাব করি, এই 72টাকে এই পাশে এনে আমরা মাইনাস করে দিতে পারি। 72.5 থেকে যদি মাইনাস করি তাহলে 0.5 হবে, একটু ছোট করে নিলাম। এখানে ব্র্যাকেটের মধ্যে 50/2 বিয়োগ ভাগ করলে হচ্ছে 25 বিয়োগ 24 ইন্টু h/14। 25 থেকে 24 বাদ দিলে হচ্ছে 1 হয়, 1-এর সাথে h/14 গুণ করলে ওটাই মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা লিখতে পারি এই পাশে 0.5 ইজ ইকুয়াল টু h/14। এখন যদি r গুণ করে দেই, h এক পাশে আর 0.5 14 এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে 7, অর্থাৎ h ইজ ইকুয়াল টু 7। তাহলে এটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন 9 নম্বরে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। যে রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, 49x² y² 8y 16। তো এটা প্রথমের যে পদটা আছে এটা আপাতত আমরা রেখে দিই। এরপর যদি একটা মাইনাস কমন নেই পরের পদগুলো থেকে, y² মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে এটা প্লাস হয়ে যাবে 8y, এটাও প্লাস হয়ে যাবে 16। ব্র্যাকেটের ভেতরের অংশটা এটা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সূত্রে পড়বে। তো সেই বিষয়টা মাথায় রেখে, অর্থাৎ পরবর্তীতে কি করব সেই জিনিসটা মাথায় রেখে হচ্ছে যে আমাদের অঙ্কটা মানে গতিপথ ঠিক করতে হবে। এটা y² সূত্রে ফেলার যদি চেষ্টা করি, 16 কে আমরা 4² লিখতে পারবো, অর্থাৎ b হিসাবে 4 পাওয়া যাবে, প্লাস 2ab প্লাস 4², অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে এটা a² প্লাস 2ab প্লাস b²। এখন আমরা এখানে 49 এটাকে 7 লিখলাম, x সব মিলে স্কয়ার, আর এটাকে লিখতে পারি হচ্ছে a প্লাস b, অর্থাৎ এই ক্ষেত্রে y প্লাস 4 হোল স্কয়ার। এবার এটাকে যদি a ধরি, 7x কে a, আর এই y প্লাস 4টাকে যদি b ধরি, a² মাইনাস b² সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস, মাইনাসের পর একটু খেয়াল রাখতে হবে, মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হবে, এখানে y প্লাস 4 ছিল সেটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটাই হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষিত রূপ। এরপর 10 নম্বর প্রশ্নটাতে f of x is equal to x plus 1 by x minus 1 এমন একটা মান দেয়া আছে, আর f of x plus f of x inverse এর মান নির্ণয় করতে বলা হয়েছে। f of x এর মান দেয়া আছে, আর যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেখানে f of x ও আছে আর f of x inverse ও আছে। তো আমরা এই f of x থেকে প্রথমে হচ্ছে f of x inverse এর মান নির্ণয় করব। x inverse মানে হচ্ছে 1/x, তো এখানে চলক পরিবর্তন হয়ে x এর পরিবর্তে x ইনভার্স হয়েছে, ডান পাশে যেখানে যেখানে x আছে সেখানে x ইনভার্স হবে, x ইনভার্স মানে 1/x, তো আমরা একবারে 1/x লিখে দিলাম এখানে, 1/x যেখানে যেখানে x ছিল সেখানে 1/x। এবার এটা উপরে নিচে আলাদাভাবে লসাগু নিয়ে যদি হিসাব করি, লসাগু হচ্ছে x, 1 প্লাস x হবে উপরে, লব দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ আর লবের সাথে গুণ। এগুলো তো আসলে ছোটবেলার হিসাব কিতাব, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। নিচেও একইভাবে x লসাগু হবে 1 মাইনাস x লসাগু নিয়ে উপরের অংশটুকু হবে হচ্ছে এরকম। এখন উপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ, আমরা যদি এটা একবারে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই তাহলে এই x টা যাবে উপরে আর 1 মাইনাস x হচ্ছে নিচে। তো x আর x কাটা যাবে, 1 প্লাস x উপরে 1 মাইনাস x নিচে। তাহলে দেখো f of x এর যে মান f of x ইনভার্স এর মান হচ্ছে একই। তো আমাদের নির্ণয় করতে বলেছে f of x প্লাস f of x ইনভার্স এর মান। দুটার মান যেহেতু সেম,
তো যোগ করলে সামনে একটা 2 দিয়ে দিলেই হয়। তো আমরা যে যে প্রশ্নটার মান বের করতে বলেছে সেটা লিখি। সুতরাং f of x প্লাস f of x ইনভার্স ইজ ইকুয়াল টু, নিচে করছি, f of x এর মান হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এটার মানও সেম, আমরা নির্ণয় করেছি সেটা x প্লাস 1 বাই x মাইনাস 1। যদি লসাগু নেওয়া হয়, লসাগু না নিয়ে অবশ্য করা যায় এটা, একই জিনিস, দুইটা যোগ করলে সামনে একটা 2 বসিয়ে দিলেই হয়। তারপরে একটু করে দেখাই। লসাগু যেহেতু দুইটার নিচে হর সেম, তো লসাগু এটাই হবে। আর লসাগু আর হর যদি একই হয় তাহলে উপরে লব যা আছে সেগুলোই হবে। x প্লাস 1 প্লাস x প্লাস 1, দুইটা x দুইটা 1 অর্থাৎ 2। তাহলে একটা 2 আমরা এখান থেকে একবারে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে মানে 2x থেকে 2 কমন নিলে একটা x থাকবে, আর এই যে 1 1 2 সেখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে 1, আর নিচে x মাইনাস 1। তো এটাই হচ্ছে এই 10 নম্বর প্রশ্নের আনসার। পরের প্রশ্নটা 11 নম্বর, বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PA ও PB স্পর্শক হলে প্রবৃদ্ধ কোণ AOB এর মান নির্ণয় করো। একটা চিত্র দেয়া আছে, একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর P হচ্ছে বহিস্থ একটা বিন্দু। P বিন্দু থেকে এই PA আর PB হচ্ছে দুইটা স্পর্শক। এই কোণটা অর্থাৎ APB কোণ, সেটার মান চিত্রের মধ্যে দেয়া আছে। বলা হয়েছে যে এই AOB এর যে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ প্রবৃদ্ধ AOB, এই পাশের কোণটা, এই কোণটার মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখানে ও বিন্দুতে AOB কোণ কিন্তু যে এই পাশের এই কোণ, এটাও কিন্তু AOB কোণ, কিন্তু এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারবো না। তো যেহেতু প্রবৃদ্ধ কোণ বলা হয়েছে, তো এই পাশের যে কোণটা আছে AOB কোণ, সেই কোণের মান নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে এই পাশের AOB অর্থাৎ সাধারণ AOB কোণ সেটাই আগে নির্ণয় করব। আর কেন্দ্রে বা যে কোনো একটা বিন্দুর চারপাশে মোট হচ্ছে 360 ডিগ্রি কোণ থাকে। 360 ডিগ্রি কোণ থেকে এই পাশের এই কোণটা যদি মাইনাস করে দেই, তাহলেই এই প্রবৃদ্ধ AOB এর মান পেয়ে যাব। এখানে চিত্রে এই কোণটা 45 ডিগ্রি দেয়া আছে। আর APBO এটা একটা চতুর্ভুজ, OA একটা বাহু, AP একটা বাহু, PB একটা, আর হচ্ছে BO একটা বাহু, একটা চতুর্ভুজ। অবশ্যই চতুর্ভুজের এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণ, যেহেতু এরা স্পর্শক সেজন্য এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি করে হবে। তো এই দুইটা যদি 90 ডিগ্রি হয়, 90 90 180, বাকি এই দুইটা কোণ মিলে আরো 180 ডিগ্রি কোণ হতে হবে, কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই দুইটা মিলে 180 ডিগ্রি, বাকি দুইটা মিলে আরো 180 ডিগ্রি হবে। তো PA ও PB স্পর্শক। তাহলে সুতরাং কোণ AOB প্লাস APB, কোণের চিহ্ন দিতে হবে, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। AOB কোণ এটা রইল, আর APB কোণ সেটার মান প্রশ্নে চিত্রে দেয়া আছে 45 ডিগ্রি, এই পাশে হচ্ছে 180। তাহলে AOB কোণ 45 ওই পাশে গিয়ে বিয়োগ 180 থেকে 45 বিয়োগ করলে হবে 135 ডিগ্রি। 135 ডিগ্রি AOB কোণের মান পেয়েছি। আমাদের বের করতে হবে প্রবৃদ্ধ AOB কোণ। তো সুতরাং প্রবৃদ্ধ AOB, প্রবৃদ্ধ কোণ AOB, যেমনটা বলেছিলাম প্রথমেই 360 ডিগ্রি কোণ থেকে যদি AOB কোণের মানটা মাইনাস করি, তাহলেই প্রবৃদ্ধ AOB পাওয়া যাবে। 360 থেকে যদি 135 বিয়োগ করা হয়, এদিকে 5 2 আর হচ্ছে 225 ডিগ্রি। তো এটাই হচ্ছে প্রবৃদ্ধ AOB কোণের মান। এরপর দেখো 12 নম্বর প্রশ্নটা বেশ ভিন্ন ধরনের একটা প্রশ্ন।
কোসেক a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/√3 এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে tan 16ab এর মান কত? প্রথমে যে তথ্যটা দেয়া আছে কোসেক a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2/√3। 2/√3 এটা হচ্ছে কোসেক কত ডিগ্রির মান? কোসেক হচ্ছে সাইনের অপোজিট, √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, তাহলে এটা কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আমরা এই পাশে কোসেক a প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, ডান পাশে লিখতে পারি কোসেক 60 ডিগ্রি। দুই পাশ থেকে কোসেক যদি বাদ দিয়ে দেই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এর মান পাবো 60 ডিগ্রি। আর আরেকটা তথ্য আমাদের দেয়া আছে, আচ্ছা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, অবশ্য প্রয়োজন নাই। a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই মানটা দেয়া আছে প্রশ্নে, সমীকরণ নাম্বার প্রয়োজন নাই। এখন এখান থেকে আমরা 4ab এর মান বের করব। সূত্র জানি আমরা 4ab, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। বীজগণিতের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 60 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 45 ডিগ্রি, এটা মাইনাস করলে 15 ডিগ্রি হয়। আমাদের বের করতে হবে হচ্ছে tan 16ab এর মান। তো একটু উপরে অংশটা মুছে দিচ্ছি, এটা 4ab এর মান বের করেছি আমরা, খেয়াল রাখতে হবে। এখন tan 16ab যেটার মান বের করতে বলা হয়েছে, সুতরাং tan 16ab 16 কে আমরা একটু ভেঙে লিখতে পারি। tan 16 কে আমরা 4 into 4 যদি লিখি, ab রইল 4ab এর মান হচ্ছে বের করা হয়েছে 15, তাহলে 4 into 15 ডিগ্রি, 4×15 60, tan 60 ডিগ্রি, আর tan 60 মান হচ্ছে √3। তো এই হচ্ছে 12 নম্বর প্রশ্নের আনসার। এরপর 13 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত? ঘনকের কথা আশা করছি জানো তোমরা। ঘনক মানে হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা ঘন বস্তু যার 6টা পৃষ্ঠই বর্গাকার। তো সেরকম একটা ঘনকের কথা বলা হয়েছে। ঘনকের একটা ধার বা একটা বাহু যদি এ ধরে নেই, ঘনকের এক ধার এ হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তল একই কথা। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র জানি 6a²। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা। যেমনটা বলেছিলাম প্রথমে যে ঘনকের হচ্ছে 6টা বর্গাকার পৃষ্ঠ থাকে, বর্গের বাহুর দৈর্ঘ্য a হলে বর্গের ক্ষেত্রফল হয় হচ্ছে a²। যেহেতু সমান মাপের 6টা বর্গাকার ক্ষেত্র আছে, এই জন্য a² এর সাথে 6 গুণ করলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যায় ঘনকের। তো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে 54। আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই 6a² ইজ ইকুয়াল টু হচ্ছে 54, অর্থাৎ a² ইজ ইকুয়াল টু 6×9 = 54। তাহলে a ইজ ইকুয়াল টু স্কয়ারটা ওই পাশে গিয়ে √9 এর রুট করলে পাবো হচ্ছে 3, অর্থাৎ ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 3। এখানে একক লিখে দাও, সেন্টিমিটার বলা হয়েছিল, 54 বর্গ সেন্টিমিটার দেয়া ছিল, তাহলে এ হচ্ছে সেন্টিমিটার অর্থাৎ ধার। বলা হয়েছে ঘনকটার কর্ণের সমান বাহু বিশিষ্ট। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানা দরকার। এখন ঘনকটির কর্ণ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা
a √3 বা √3a, a√3। তো a তো 3, তার মানে হচ্ছে 3√3 সেন্টিমিটার। এ হচ্ছে ঘনকের কর্ণ। আমাদের বলা হয়েছে এই ঘনকটার কর্ণের দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট, কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে। এটা যদি বর্গের বাহু হয় তাহলে সেই বর্গটার ক্ষেত্রফল কত হবে? তো প্রশ্ন মতে এই 3√3 এটা হচ্ছে বর্গের বাহু, আমাদের বের করতে হবে সেই বর্গটার ক্ষেত্রফল। আমরা লিখি যে প্রশ্ন মতে বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য, ঘনকের যে কর্ণটা বের করেছি সেটা 3√3 সেন্টিমিটার। তো সুতরাং এই বর্গটার ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহুর স্কয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায় 3√3 এর স্কয়ার। বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার লিখতে পারি। এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলে হয় 9, আর √3 স্কয়ার করলে 3, 9 আর 3 গুণ করলে 3 9 27 বর্গ সেন্টিমিটার। তো এই হচ্ছে 13 নম্বর প্রশ্নের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে কোন চতুর্ভুজের 3টি বাহু দেওয়া থাকলে এটি আঁকতে কয়টি কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন হবে এবং চতুর্ভুজটি রম্বস হলে এর কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত? তো এটা আসলে সমাধান করার কিছু নাই, এখানে শুধু একটু তথ্য জানতে চাওয়া হয়েছে। চতুর্ভুজের 3টা বাহু যদি দেয়া থাকে তাহলে এটা আঁকতে কয়টা কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন হবে। আমি একটু একে বোঝানোর চেষ্টা করি। ধরো যে 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। প্রথমে হচ্ছে যে একটা বাহু কেটে নিতে হবে, এরপর এই যে একটা কর্ণের দৈর্ঘ্য তার সমান ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে কর্ণের দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ ধরে। আর যে আরো বাহু দেয়া আছে, দ্বিতীয় বাহু, সেই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই পাশে একটা অংশ পাওয়া যাবে। আবার অন্য আরো একটা কর্ণ প্রয়োজন হবে, সেই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আর যে তৃতীয় আরো একটা বাহু আছে, সেই বাহুটা ব্যাসার্ধ নিয়ে এখান থেকে হচ্ছে এখানে একটা বৃত্তচাপ। তাহলে আমরা হচ্ছে যে এই চতুর্ভুজ পাবো। তার মানে 2টা কর্ণই আমাদের প্রয়োজন হবে। তো এখানে 14 নম্বর প্রশ্নটা লিখে দিতে পারো তোমরা যে চতুর্ভুজে 3টা বাহু দেয়া থাকলে এটা আঁকতে 2টা কর্ণের দৈর্ঘ্যের প্রয়োজন হবে। এখানে প্রশ্নের আরো একটা অংশ আছে, বলা হয়েছে চতুর্ভুজটি রম্বস হলে এর কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত? চতুর্ভুজটা যদি রম্বস হয়, যে কোনো রম্বসের কর্ণ দুইটার মধ্যে একটা খুব সাধারণ একটা সম্পর্ক আছে, একটু বিশেষ সম্পর্ক বলতে পারি, সাধারণ ঠিক না। সেই সম্পর্কটা হচ্ছে এই যে ধরো যে এটা একটা রম্বস, রম্বসের 2টা কর্ণ, রম্বসের কর্ণ 2টা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, এখানে এরা পরস্পর সমকোণে ছেদ করে, অর্থাৎ মাঝখানের কোণ সবগুলো হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো তাহলে যে প্রশ্নটা ছিল যে চতুর্ভুজটা রম্বস হলে এর কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত? অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এরপর তোমরা এই মডেল কোশ্চেনের যে শেষ সংক্ষিপ্ত প্রশ্নটা 15 নম্বর, বলা হয়েছে যে একটা গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণীব্যাপ্তি 7, কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি 4 এবং ওই শ্রেণী মধ্যমান হচ্ছে 89, উপাত্তের আনুমানিক গড় নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা অবশ্য আমরা যখন বড় প্রশ্ন সমাধান করি তখন ধাপ বিচ্যুতি গড় নির্ণয় করতে গেলে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়, কিন্তু সেটা সূত্র না জেনেই হিসাব করা যায়। কিন্তু এই যে সূত্রটা মাঝে মাঝে এখন আমাদের প্রয়োজন হতেও পারে। তো দেখো এখানে শ্রেণী ব্যবধান দেয়া আছে বা শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে হলো 7। এখানে একটু তোমরা বাংলায় কথা লিখে নিবে, তারপরে মানে প্রতীক দিয়ে প্রকাশ করবে, শুধু এরকম প্রতীক দিয়ে প্রকাশ করবে না। ধাপ বিচ্যুতি কোন একটা শ্রেণীর, সেটা দেয়া আছে হলো 4, আর শ্রেণীর ওই শ্রেণীটার মধ্যমান দেয়া আছে হলো 89। আমাদেরকে আনুমানিক গড় অর্থাৎ যেটাকে a দিয়ে প্রকাশ করা হয় সেটা নির্ণয় করতে বলেছে। আমরা ধাপ বিচ্যুতির সূত্র জানি, ধাপ বিচ্যুতি হচ্ছে ui দিয়ে প্রকাশ করে। সূত্রটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। তো আমাদের এই a এর মান নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতি ey সেটার মান হচ্ছে 4, xi মধ্যবিন্দু 89,
মাইনাস এ, এইচ হলো 7। এই 7 যদি আর গুণন করি, 4 7 28, এইদিকে 89 বিয়োগ 1 এ, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এ ওইদিকে বিয়োগ অবস্থায় আছে, তো এই পাশে নিয়ে আসলে সেটা ধনাত্মক হয়ে যাবে। 89 28 এ পাশে এসে হবে হচ্ছে বিয়োগ। তো সুতরাং এর মান অর্থাৎ আনুমানিক গড়, এটা বিয়োগ করলে এর পাশে 1, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে 6, তার মানে আনুমানিক গড় হচ্ছে 61। তো এই ছিল এই মডেল টেস্ট 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।